দেখো, এবার আমরা এখানে কিছু ভেক্টর প্লট করি, বিশেষ করে ভেক্টর যে দুইটা ভেক্টর আমরা এখানে নিয়েছিলাম ওই দুইটা কি একটু প্লট করি। দেখি কোন দুটা ভেক্টর নিয়েছিলাম, 2i 5j হেড আর 1 9j হেড, 2i 5j হেড, তাই না? তাহলে 2 আর হচ্ছে আমাদের, সরি, আচ্ছা এটা দিয়ে হচ্ছে ভেক্টর প্লট করা একটু কঠিন হবে। দিস উইল বি টাফার। এখান থেকে আমরা গিয়ে বিন্যাস মুছে ইজিয়ার হবে। না, তো এখানে আমি কিছু লিঙ্ক নিছিলাম, আমি তো ভুলে গেছি। ওগুলোতে আশা করি পাওয়া যাবো। এর মধ্যে মোস্ট প্রবাবলি এটা না। সবগুলো তো লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়েছিলাম। সো হোয়াট উইল বি দিস ফর্ম? হুম হুম এটা হচ্ছে, মানে আমরা সেকেন্ড স্টেপে দেখবো। ফার্স্ট স্টেপে যেটা দেখবো, ফাংশন লিখে কথা লাগছে, আমি তো মোর ইজিয়ার গুলো পাইছিলাম। জিওজেব্রা, উইল ইট ওয়ার্ক? না। আচ্ছা এখানেই হয়তো বা করতে হবে। তোমরা একটু পেশেন্টলি ওয়েট করো, কজ জি ভাই। আচ্ছা, এটা একটা ভেক্টর, আমি ইনপুট হিসেবে যদি একটা ভেক্টর নিই, এ বি,
এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2 থেকে 5 ছিল না, তাহলে এটারে আমি 5 বানাই দিতে পারি। 5, সো 2 to 5 ভেক্টরটা হচ্ছে এটা। তারপরে আমরা আরেকটা ভেক্টর নিব, সেটা হইলো একটা পয়েন্ট নিতে হবে আগে। সি পয়েন্ট নেই, সি পয়েন্ট হচ্ছে আমাদের 1 আর হচ্ছে 9। কত ছিল জানি, 1 আর 9 ছিল না? জি ভাই। 1 আর 9, হ্যাঁ ঠিক আছে। সো 1 আর 9 যদি নেই, সি 1,9, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। এবার আমরা একটা ভেক্টর ভি ভেক্টর নিব, যে ভেক্টরটা পয়েন্ট করবে এ টু সি। সো ঠিক আছে, আমরা ভেক্টর পেয়ে গেছি, একটু জুম আউট করলেই তো ভেক্টরটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের সি ভেক্টর আর সি ভেক্টর। এখন এই দুইটাকে তুমি যদি সাম করো তাহলে তুমি কি পাবা? একটা সামান্তরিক পাবো, তাই না? দুটো ভেক্টরকে যদি সাম করি একটা সামান্তরিক পাবো। জি ভাই। আচ্ছা, তো সেই সামান্তরিকটা কেমন হবে এটা আমরা দেখছি। এই এক্সাম্পলটা বেশি সুন্দর হয় না, জানেন ভেক্টরটা আসলে এরকম হয়ে গেছে। তো আমি আপাতত হইলো নিজে একটা ড্র করে এখানে আমি নিজে বুঝিয়ে দিই আর কি জিনিসটা, তারপরে আমরা আরো ফার্দার ইয়াতে যাব। তাহলে মূলত এখানে যেটা হইতেছে সেটা হলো, এই দুইটা কলম ভেক্টরকে যখন আমি প্লট করি তখন আমি হচ্ছে এরকম কিছু পাই। একটা হইলো, এটা হলো একটা ভেক্টর, সে মানে ধরো আমি হচ্ছে নিজের মতো করে একটা ড্র করবো আর কি, মানে বোঝার জন্য। একটা ভেক্টর হইলো এটা। ওই নেট সমস্যা করতেছে নাকি? না ভাই, ওই আমাদের কারেন্ট চলে গেছিল তো এখন মোবাইলটা দিয়ে জয়েন করছি। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা ভেক্টরকে সাম করলে আমরা জানি সামান্তরিক সূত্র অনুযায়ী এরকম একটা সামান্তরিকের সামান্তরিক পাবো আর কি, তাই না? আচ্ছা, ওই সামান্তরিকের ক্ষেত্রফল একটু কল্পনা করো, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এই যে আমাদের সামান্তরিকটা তৈরি হয়েছে, এই সামান্তরিকের এরিয়া কত হবে? গুণফল ভাই, যে ভেক্টর গুণফল, ক্রস ভেক্টর গুণফল। গুণফল, ভেক্টর গুণফল। আচ্ছা, এবার 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 আমাকে বলো, এই ভেক্টর দুটো যদি আমি গুণ করি এবং তাদের ম্যাগনিটিউড বের করি, আমরা সূত্র শিখে আসছি না ভেক্টর গুণ কেমনে করে? ওই যে ম্যাট্রিক্স দিয়া ভাই। হুম, এর উপাদানগুলো বলো। 19। দেখো, যেহেতু এই 3 নম্বর সারিটা আমাদের আসলে জিরো বা নাই, তো ওইটাকে তুমি আসলে বাদ দিতে পারো, বাদ দিয়ে শুধু এই যে এতটুকু লিখতে পারো, 2, 5, মানে এটাকে হচ্ছে তোমার, এটাকে এভাবে বলে না, এটাকে ধরো আমি থার্ড কলাম বরাবর যদি বিস্তৃতি করি নিম্নাঙ্কে, যদিও বিস্তৃতি এখনো পড়ি নাই কিন্তু জাস্ট দেখাইছিলাম তো বুঝোই, তাহলে শুধু কে হেডটা থাকবে। সো এই যে কে হেডটা নিলাম, আর কে হেডের সামনে আর বাকি দুটো তো পজিটিভ হবে, আমি বিস্তৃতি করছি হচ্ছে 3 নম্বর সারি বরাবর, হ্যাঁ। তো তখন আমাদের প্রথম দুইটা জিরো, মানে প্রথমটাই তো কে হেড, হ্যাঁ প্রথমটাই কে হেড, আর এটার সামনে প্লাস, আর বাকি জিনিসগুলো তো হচ্ছে জিরো হবে আর কি। তো কে হেড যখন লিখবো তখন কোন কিগুলো, কোন ইয়াগুলো থাকবে, ভুক্তি এলিমেন্টগুলো থাকবে, এই যে এই এলিমেন্টগুলো থাকবে, মানে এটা বরাবর কলাম রো নাই হয়ে যাবে, তাহলে থাকবে আমাদের 2, 5 আর 1,9। আর বাকিগুলা দেখো জিরো, মানে মাইনাসের জিরো, পরেরটা যদি ওই সারি বরাবর বিস্তৃতি করি এটা -0 হবে, পরেরটা +0 হবে, ওইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এখন যেহেতু আমরা শুধু মডুলাস মানে মান নিচ্ছি, দেখো আমরা যেহেতু শুধু মান বের করতেছি, ওই নির্ণায়ক ক্ষেত্রফলের মান, তো সেই ক্ষেত্রে কে একটা মান 1 হবে, কে একটা থাকবে না। তো যেটা থাকতেছে দেখো 2, 5, 1,9, এটা কি আসলে দেখো তো, হোয়াট ইজ দিস? এটা আমাদের সেই ম্যাট্রিক্সটা না, যার নির্ণায়ক হচ্ছে এটা, ভাই ডিটারমিনেন্ট অফ আমাদের সেই ম্যাট্রিক্স 2,
আচ্ছা 2,5 এটা এখানে চলে গেছে যদিও, মানে এটা যদিও হচ্ছে তোমার ট্রান্সপোজ হয়ে গেছে, মানে জিনিস ট্রান্সপোজ মানে হলো গিয়ে তোমার সারি কলামে চলে যাও, কলাম সারিতে চলে যাও। বাকি এটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে আমাদের এটা, অথবা এটাকে তোমার এই যে 2,5 মানে এই সারিটাকে আমি যদি কলাম বানায় ফেলি আর কলামটাকে সারি বানায় ফেলি, তো এই যে এটাও আমাদের এখানে যেটা আসছে সেটাই হবে আর কি। আর তুমি অ্যান্সার অলওয়েজ তুমি সেম পাবা, 18 - 5 মানে 13। এই নির্ণায়কেরও তোমার ডিটারমিন্যান্ট যেটা নির্ণায়ক, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা সেটাও 13 হবে। আমি যদি এটাকে এভাবে লিখতাম, উপরে যেভাবে লেখা আছে ওই ফর্মে থাকলেও আমাদের, আচ্ছা এটাকে আমি এভাবে না লিখে ওই যেভাবে নির্ণায়ক আছে ম্যাট্রিক্স আছে ওইভাবে লিখি, সমস্যা নেই। 2519, দেখো এটারও আনসার তুমি আসলে 13ই পাবো। 18 - 5 13, আর এখানেও আমরা 13ই পাচ্ছি আর কি। সো মোট কথা আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, তাহলে একটা ম্যাট্রিক্স আসলে আমরা বলছি যে প্রত্যেকটা কলামকে একটা কলাম ভেক্টর, অথবা ওইভাবে চিন্তা করা যায় প্রত্যেকটা রো কে আলাদা আলাদা রো ভেক্টর। তাহলে ম্যাট্রিক্সে মূলত যে রো গুলা থাকে বা কলামগুলো থাকে এগুলো আলাদা আলাদা ভেক্টর। আর এই ম্যাট্রিক্সের যখন আমি মান বের করব সেই মানটা মূলত ওই ভেক্টরগুলা যে এরিয়া তৈরি করবে, 2ডির ক্ষেত্রে একটা এরিয়া বানাবে, সেই এরিয়ার ক্ষেত্রফলের মান, জাস্ট সিম্পলি এটাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তুমি কি বুঝতে পারছো এটা? জি ভাই। তাহলে রো নিয়ে চিন্তা জি করলে ভাই। সহজ হয়, আমি আরেকটা ভেক্টর নেই, রো নিয়ে চিন্তা করলে সহজ হয় যেহেতু আমরা রো ভেক্টর দিয়ে, ধরো আরেকটা ভেক্টর আছে বি, তোমাদের জন্য সহজ হবে এটা বুঝতে। একটা সুন্দর ভেক্টর বলো যেটাকে প্লট করলে সুন্দর করে প্লট করতে পারবো, কি হইতে পারে বলো? আম, শূন্য 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 ভাই। হ্যাঁ ভাইয়া। মানে শূন্য শূন্য হবে ভাই, শূন্য ভেক্টর সবগুলো। সব শূন্য, সব শূন্য হলে তো প্লট করতে পারবো না ওটা। 1,2, আচ্ছা আমি করতেছি, দাঁড়া 1,2 করে একটা, আরেকটা করি হলো 0,0,3 ধরো, হ্যাঁ 0,3, ঠিক আছে। এটা এবার রো ভেক্টর চিন্তা করে কল্পনা করি, হ্যাঁ রো ভেক্টর কল্পনা করি। তাহলে একটা রো ভেক্টর আর একটা রো ভেক্টর আছে এখানে। তাহলে ভেক্টর দুটা লেখো। ধরো একটা রো ভেক্টরকে আমি নামকরণ করলাম, নামকরণ করলাম হচ্ছে R1 দিয়ে, সেটা হলো আই হেড প্লাস 2 জে হেড, মানে এটাকে আমরা প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সের নিয়মে, এভাবে প্রকাশ করতে পারি 1,2, মানে 1 2 আর কি। এটা একটা ভেক্টর, ঠিক আছে। 1 2 এরকম থাকলে এটাকে 1 আই হেড, মানে আই হেড প্লাস 2 জে হেড এভাবে ধরে নিবা। ঠিক আছে, ভেক্টরকে এভাবে প্রকাশ করা যায়, আজকে নতুনভাবে শিখলে এটা মনে রাখো, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যাবে, সমস্যা নেই। 1 মনে থাকবে তো নাকি? জি ভাই। ভেক্টরকে এভাবে লেখা যায়। এভাবে লিখলে সুবিধাটা কি হয় বলো দেখি? আই হেড যে হেড এগুলো লেখা লাগতেছে না, এগুলো উজ্জ্ব থাকলে হয়ে যায়, তাই না? আমাদেরকে আই হেড যে হেড জি ভাই। দেখানো লাগে না আর কি, তো ম্যাট্রিক্সের ফর্মে আমরা ভেক্টর লিখতে পারি চাই। আচ্ছা ঠিক আছে। তারপরে R2 দেখো, R2 হচ্ছে আমাদের 0 আই হেড 3 জে হেড, মানে এটা হচ্ছে শুধু 3 জে হেড। তো এটার ভেক্টর ফর্মটাকে আমরা যে, ঠিক আছে, এবার আসো এটাকে আমরা প্লট করি। প্লটে যাই, তাহলে বিন্দুগুলো স্থানাঙ্ক চেঞ্জ করে দিই। বিটা হইলো আমাদের 1,2, 1,2, আর এটা হইলো 0,3, 0,3। এবার দেখো দুটা ভেক্টর, সেই ভেক্টরটা এ থেকে সেইটা ভেক্টর হয় না কেন? এবার হয়েছে।
দেখো সুন্দর করে ভেক্টর দুটা হয়ে গেছে আমাদের। সেই দুটো ভেক্টর, এইটা আমরা নিজেরা যদি একটু ড্র করে নিজেরা একটু এরিয়াটা দেখাই, তাহলে আমাদের হবে হইলো নিচে চলে গেছে না, এত নিচে যাওয়া যাবে না। আচ্ছা নিচেরটা মুছে ফেলি, নিচে তো আমাদের যাওয়া লাগতেছে না, নিচের অংশটা মুছে দিই, এই অংশটাও লাগবে না। এবার আমরা ভেক্টর দুইটাকে এখানে ক্লিয়ার করি। এর হচ্ছে 1,2 এক গড়, আর এখানে 2 গড় যাবে, সো সামথিং লাইক দিস। আর একটা ভেক্টর হইলো আমাদের 0,3 জায়গায়, তার মানে এটা হইলো এই থাক থেকে এই চিহ্ন আসে না কেন, সামথিং লাইক দিস। ওকে, সো এই দুইটার, আচ্ছা আমাদের ক্লাসের হচ্ছে টাইম শেষ হয়ে গেছে, যেটা করব আবার রিজয়েন করি। অনেক স্লো কাজ করতেছে মনে হচ্ছে, একসাথে অনেকগুলো জিনিস চলার কারণে। আচ্ছা স্টার্ট করি। যে ভেক্টরটা প্লট করতেছিলাম এটা হচ্ছে এটা। এখন এটার যদি আমরা এরিয়া নেই, এরিয়া কতটুকু হবে দেখো, এরিয়া হবে এই যে এতটুকু। ভাই স্ক্রিন শেয়ারটা হইতেছে না ভাই। ও স্ক্রিন শেয়ার আমি অন করে নিই, তাই না? সরি, নাও আই থিঙ্ক ইউ উইল সি দ্য স্ক্রিন। জি ভাই। এবার দেখতেছো না? হ্যাঁ ভাই। যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের সেই এরিয়া হবে, এটা হলো আমাদের R1 ভেক্টর, আর এটা হলো R2 ভেক্টর, এবং তাদের ক্ষেত্রফলটা হচ্ছে মানে তারা যে সামান্তরিক তৈরি করবে সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা হলো এই যে এই অংশটা আমাদের এখানে যেটাকে আমি হাইলাইট করছি, এই এরিয়াটা হচ্ছে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল। এবং এটা আমরা কিভাবে পাই, এটা আমরা হচ্ছে R1 ভেক্টর এবং R2 ভেক্টরকে ক্রস গুণফল করলে এই এরিয়াটা পাই, এরিয়া ভেক্টরটা পাই। যে এরিয়া ভেক্টরটাকে শুধু মানে এরিয়াকে আমি এভাবে লিখি, এরিয়া, এটা আমরা পাবো আর কি। তো আমরা জানি এটা কত হবে, এটা হবে ডিরেক্ট জাস্ট খালি শর্টকাটে লিখি আমি 1,2 0,3, এই নির্ণায়কের মানই হবে এটা এরিয়া। এবং একটা মডুলাস আমরা এখানে ইউজ করব, এটা হবে 3 মাইনাস 0 সমান সমান হচ্ছে আমাদের 3, এই আনসারটা। তাহলে আমার মনে হয় শুধুমাত্র আমি যদি এই পর্যন্তই থাকি ম্যাট্রিক্স নির্ণায়কের বিষয়ে, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে মূলত কয়েকটা রো অথবা কলাম ভেক্টরগুলো এখানে থাকে ম্যাট্রিক্সের ভিতরে। আর একটা ম্যাট্রিক্সের যে মান, সেই ম্যাট্রিক্সের মান, আচ্ছা এই ম্যাট্রিক্সের মান এটা ভেক্টর আকারে কেন লিখছিলাম আমি, ধরো এটা একটা ম্যাট্রিক্স বি, আর সেই ম্যাট্রিক্সের যে মান সেটাকে আমরা বলি ডিটারমিনেন্ট অফ বি, সেটাকে আমরা এভাবে লিখতে পারি 1,2 0,3। সেই মানটা হইল গিয়ে যেটা আসে সেটা হইলো এরিয়া, একটা ক্ষেত্রফলের মান বলে। এটা হচ্ছে 2 ভাই বাই 2 আর কি। ডিটারমিনেন্ট কি বোঝায় ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ডিটারমিনেন্ট কি বোঝায় ভাই? হ্যাঁ এই তো ডিটারমিনেন্ট দিয়েই তো বলতেছি, এই যে ডিটারমিনেন্ট,
ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হচ্ছে মূলত কয়েকটা, ম্যাট্রিক্সের মধ্যে কি আছে মূলত কয়েকটা কলাম ভেক্টর বা রো ভেক্টর আছে, ভেক্টরকে আমরা একসাথে করে রাখি। আর এর যখন ডিটারমিনেন্ট বের করি মানে নির্ণায়ক, এই ডিইটি দা বুঝে দিচ্ছে হচ্ছে ডিটারমিনেন্ট। মানে ডিটারমিনেন্ট নির্ণায়ক। হ্যাঁ নির্ণায়ক, ইয়েস, ডিটারমিনেন্ট হচ্ছে নির্ণায়কের ইংরেজি, আমি বলি নাই যদিও। সো যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতেছি, ওই নির্ণায়কটা মূলত কি, নির্ণায়কটা মূলত হচ্ছে আমাদের ওই যে দুইটা রো ভেক্টর কল্পনা করা যায় বা কলাম ভেক্টর কল্পনা করা যায়, তাদের তাদের দ্বারা যে একটা মানে তাদেরকে সন্নিহিত বাহু ধরে যে একটা এরিয়া পাওয়া যায়, সেই এরিয়ার ক্ষেত্রফল মূলত। ক্লিয়ার? জি ভাই। ভাই। আচ্ছা, এবার আমরা আরেকভাবে দেখবো, আমরা এই উপরে লিখছিলাম যে ম্যাট্রিক্সকে আমরা বলছি যে ভেক্টরের সমাবেশও বলতে পারি বা লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবেও আমরা লিখতে পারি। লিনিয়ার ট্রান্সফরমেশনটা বুঝতে হলে আমাদের ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা জানতে হবে, এই জন্য আমি এটা এখন দেখাইনি, এটা আমরা পরে দেখাবো। এখন এটা আমাদের হচ্ছে এখানে ড্র করে দেখানো লাগবে না, আমাদের কিছু আমি ফাংশন নিয়ে নিছি এবং কিছু ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে নিছি, ওখানে গিয়ে তোমার দেখা দিব যে ম্যাট্রিক্স মানে এভাবে কল্পনা করতে পারো যে ম্যাট্রিক্স দ্বারা যখন আমি কোনো একটা ফিগারকে, কোনো একটা ধরো আয়তক্ষেত্রকে আমি মাল্টিপ্লাই করব তার স্থানাঙ্কগুলোকে, তখন সেটা দেখবা যে এরকম স্কুইজ হয়ে গেছে, মানে কি কি হয় আমরা দেখবো আর কি, সমস্যা নেই। তো আগে আমরা ম্যাট্রিক্সের বাকি জিনিসগুলো একটু পড়ে নিই, পরে তারপরে ম্যাট্রিক্স গুণটা কি সেটা নিয়ে একটু পড়ে নিই, তারপরে আমরা দেখাবো যে ট্রান্সফরমেশন কিভাবে হয়। তাহলে বাকি টাইপের ম্যাট্রিক্স, বাকি যে যে ভাই আমি একটু ক্লাস, ওয়াশরুম থেকে আসি ভাই। অসময় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, জি ভাই। তাহলে ব্রেক নিলাম, 2 মিনিট ব্রেক, ঠিক আছে। কি বলছো ভাই, বুঝি নাই। ও ওয়াশরুমে গেছে, ও, একটু ওয়েট করো। আমিও তাইলে আসি ভাই একটু ওয়াশরুম থেকে। হ্যাঁ যাও। দেখো আমি অন করে নিই, রেকর্ডিং অন করলাম মাত্র। ওকে, তো যেটা বলতেছিলাম, এখানে ম্যাট্রিক্সকে কি কল্পনা করা যায় সেটা আমি আবার একটু বলে দিচ্ছি। কতগুলো রো বা কলম ভেক্টর সমাবেশ, আর যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মান নির্ণয় করি তখন মূলত আমরা ওই ভেক্টরগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল অথবা আয়তন পাই। সো 2x2 ক্রমের ক্ষেত্রে অলরেডি দেখা আসছি যে কিভাবে এই মানে 2x2 ক্রমের যে ভেক্টর ম্যাট্রিক্স, তার ভিতরে আমরা দুটাকে কলাম ভেক্টর অথবা দুটো রো ভেক্টর কল্পনা করে তাদের দ্বারা যে ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করছি এবং সেটা দেখাইছি, সেটা মূলত হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ওকে, আর 3x3 ক্রমের ক্ষেত্রে সেটা হবে আয়তন। 3x3 ক্রমের উদাহরণই দেখাইতেছিলাম, আমরা তিনটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স নিচ্ছি সি ম্যাট্রিক্স, তার তিনটা কলা রোকে আমি রো ভেক্টর কল্পনা করতে পারি। তো আলাদা আলাদা করে আমি রো ভেক্টরগুলোকে লিখছি এখানে। যদি তিনটা ভেক্টর কোনো ঘনবস্তুর তিনটি ধার বা এজ নির্দেশ করে, তাহলে তার আয়তনের ফর্মুলা অলরেডি আমি শিখে আসছি। তিনটা ভেক্টর দেওয়া থাকলে সেটা দ্বারা আয়তন কিভাবে বের করে, আর ডট মানে এটা যদি এবিসি হইতো তাহলে এ ডট বি ক্রস সি লিখতাম, এখানে আমরা যে ফর্মে আছে ওই ফর্মে লিখছি আর কি। এবার এটা নির্ণায়কের মাধ্যমে কিভাবে বের করে এটাও আমরা শিখিয়ে দিয়েছিলাম। তো এটা বলছিলাম যে এই প্রত্যেকটা নির্ণায়কের মানগুলাকে একটা একটা করে লিখতে হবে, সিরিয়ালি লিখতে হবে। তাহলে নির্ণায়ক না, সরি, ভেক্টরের উপাংশগুলাকে আর কি লিখতে হবে। তাহলে প্রথমটা তো আমাদের আই হ্যাড মানে 1, পরে তো 0, তারপরে তো মাইনাসের 1, তারপরে এটা 0, এরপরে এটা 1,
2 2 1 3। সো দেখো এটা মূলত কি, এটা তো মূলত হচ্ছে আমাদের ওই আমাদের যে সি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক, তাই না বলো? জি ভাই। এই যে সি ম্যাট্রিক্সের নির্ণায়কটা কি? আয়তন ভাই। হ্যাঁ, তাহলে আমরা মূলত আয়তন। So, আপাতত ম্যাট্রিক্সকে আমরা এইভাবে জানলাম, হ্যাঁ। আরেকভাবে জানবো, আমি বলে দিছি, এটা যখন আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা দেখবো, তখন শিখবো। তখন আমরা দেখবো ম্যাট্রিক্সকে ওভাবে কল্পনা করা যায়। আসলে ওইটাই বেশি ইউজ হয়, ওই ইন্টিউশনটা বেশি ইউজ হয়। আপাতত ম্যাট্রিক্স হিসেবে কি, ম্যাট্রিক্স কি, এটাকে তোমরা এইভাবে চিন্তা করে মনে রাখো। এই, ঠিক আছে। সো মূলত আমরা আয়তন পাইছি, এটা হচ্ছে আয়তন। এই পুরোটা যেটা আনসারটা আসবে সেটা আয়তন পাবো। ওকে, ঠিক আছে। তো এতটুকু ইনটিউশন তোমাদের মধ্যে তৈরি হয়েছে আশা করি, যতটুকু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবার ম্যাট্রিসের মানে তোমার প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাট্রিসেস, ওকে বুঝছো? আমি যে ম্যাট্রিসেস লিখতেছি আবার তোমরা মানে ইয়া করো না, ভাবো না যে কি লিখতেছি। ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাট্রিসেস। ঠিক আছে, এবার আসো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আরো কিছু জেনে নেই, তারপরে ওই যে ওখানে যাবো। তো দেখো আমরা যে প্রকারভেদগুলো দেখছিলাম এর মধ্যে এটা আসছে, সেটা হলো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর মানে কি? এর মানে দেখো ম্যাট্রিক্সের অশূন্য উপাদান যেগুলো আছে সেগুলো একটা ত্রিভুজ ফর্ম করে। এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে। তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, একটা হচ্ছে উপরে ত্রিভুজ ফর্ম করছে আর একটা হলো নিচে ত্রিভুজ ফর্ম করছে। যেটা উপরে ত্রিভুজ ফর্ম করছে এটাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকার বলা হইতেছে, আর যেটা নিচে ত্রিভুজ ফর্ম করছে সেটাকে নিম্ন ত্রিভুজ আকার বলতেছে। ক্লিয়ার? তাহলে দুটার মধ্যে কি জি ভাই। মানে ইয়া করা যাবে? তোমরা ডিফারেন্স করতে পারবা পরীক্ষায় যদি আসে? হ্যাঁ ভাই। ওকে। জি অশূন্য ভাই। ভুক্তিগুলো যদি ত্রিভুজ তৈরি করে এরকম, তখন উপরে তৈরি করলে ঊর্ধ্ব, নিচে তৈরি করলে নিম্ন। শেষ, এভাবে মনে রাখবে। আচ্ছা, তারপরে আসো ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। এই তিনটা নামই মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে এক একটা নাম দিতে পারে। কারণ কোনটা দিবে তুমি বুঝবা না, বলবো যে রূপান্তরিত ম্যাট্রিক্স নির্ণয় করো, এ ম্যাট্রিক্স দিয়ে দিছে তার রূপান্তরিত ম্যাট্রিক্স নির্ণয় করো, বা এ ম্যাট্রিক্স দিয়ে দিছে তার বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করো। তখন এই ট্রান্সপোজ যদি খালি মুখস্থ করো তখন তোমরা পেছ খাই যাবা, বলবো যে ভাই রূপান্তরিত কখনো পড়ি নাই। তো এগুলো কিন্তু ঝামেলা লাগে পরীক্ষা, মানে এমসিকিউর মধ্যে বা বিশেষ করে এমসিকিউর মধ্যে এই পেজগুলো করায় আর কি, বুঝছো? দেখবে যে কলেজ কোশ্চেন গুলোতে বেশি এরকম ঝামেলা হয়, বোর্ড কোশ্চেনে তো অত বেশি ঝামেলা হয় না। বিশেষ করে কলেজের কোশ্চেন গুলোতে এরকম ঝামেলা হয়ে যায়। তারা তো কিছু না কিছু মানে থেকে ফলো করে করে, তো তো অন্যান্য জায়গায় দেখা গেছে কোনো জায়গায় বিম্ব লেখা আছে তো বিম্ব লিখে দেয়। আচ্ছা, তো এখন দেখো একটা এ ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করবো কিভাবে? প্রকাশ করা হয় হচ্ছে এ প্রাইম দিয়ে অথবা এ টি লিখে। সো প্রকাশটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। আর ট্রান্সপোজটা আমরা করি কিভাবে? আমরা যেটা করব, সকল রো গুলাকে কলাম বানায় ফেলবো। বুঝতে পারছো? অথবা এভাবে চিন্তা করতে পারো, কলাম গুলাকে তুমি রো বানায় ফেলবো। তাহলে দেখো এখানে এই ম্যাট্রিক্সের এই প্রথম কলামটাকে আমি রো বানায় ফেলবো, ধরো প্রথম রো। তাহলে এই যে 1 1 1 এর প্রথম রো বানায় ফেলছি, ঠিক আছে। দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় রো বানায় ফেলছি, তৃতীয় কলামটাকে তৃতীয় রো বানায় ফেলছি। ক্লিয়ার? জি ভাই। ওইভাবে চিন্তা করতে পারো, প্রথম কলামটাকে প্রথম রো বানাবো, দ্বিতীয় কলামকে দ্বিতীয় রো, তৃতীয় কলামকে তৃতীয় রো। তাহলে যে কোনো ভাবেই হোক না কেন ওইভাবে যদি করো তুমি, এই ট্রান্সফরমেশনটা যদি করো, তখন ওই ম্যাট্রিক্সটা হয়ে যাবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে আমরা প্রকাশ করি এ টি অথবা এ প্রাইম লিখে। ক্লিয়ার? এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এগুলা সূত্র আকারে মুখস্থ রাখবা। এগুলো প্রমাণ দেখানো লাগবে না, অঙ্ক করার সময় জিনিসগুলো আসলে এমনি হয়ে যায়। যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে আমি যদি দেখাই তখন দেখবো যে এরকম পাই যেতেছে। সো কি হয় যদি একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে ওইটাকে আবার ট্রান্সপোজ করো, তাহলে তুমি আবার মেইন ম্যাট্রিক্স পাবে, এটা স্বাভাবিক। তুমি রো কে কলাম বানাইছো, আবার যদি ওই কলামকে রো বানায় ফেলো তো তো আগের ম্যাট্রিক্সে ফিরে আসবা, এটা সিম্পল না? মানে চিন্তা করো, মানে চিন্তা করলে কিন্তু এটা বোঝা যায়।
মানে তুমি কি করছো, রো কে কলাম বানাইছো, জি ভাই। তারপর আবার কলাম কে রো বানাইছো, তার মানে কি আগের জায়গায় ফিরে আসছো না? জি ভাই। জাস্ট জি ভাই। অপোজিট অপোজিট কাজটা করছে। সো এটা আসলে মানে এমনি বোঝা যায়, মানে সূত্র আকারে মুখস্থ এটা যে খুব আহামরি অনেক কঠিন জিনিস, জিনিসটা এরকম না। তারপরে দেখো ২ নম্বরটা একটু টাফ বুঝতে পারাটা, মানে ইনটিউশন নিয়ে আসাটা একটু কঠিন। ২ নম্বরে কি বলছে দেখো, যদি এই দুটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফলকে তুমি ট্রান্সপোজ করো, তো এইটা মানে হইলো আগেই যদি তুমি ট্রান্সপোজ করে নাও তারপরে যোগ করো অথবা বিয়োগ করো, এটার মতোই, এটা আসলে একই। তো এটা একটু টাফ, বাকি সূত্র আকারে মুখস্থ রাখবে, ঠিক আছে? এটা বুঝি নাই ভাই। এটা বুঝো নাই? ধরো তোমার কাছে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে 2x2 ম্যাট্রিক্স যেটা প্রমাণ দেখায় দিই, আর গুণফলেরটা দেখো, গুণফলেরটা দেখে নাও, তাহলে দুইটার ক্ষেত্রে আমরা প্রমাণ দেখি, ঠিক আছে? আমি দুইটারই প্রমাণ দেখাচ্ছি। ধরো ধরো আমরা হইলো দুইটা ম্যাট্রিক্স নিব এখন, ছোট করবো কারণ 2x2 নিলে ছোট হয়। ধরো ম্যাট্রিক্সটা হলো ছোট দুটা ম্যাট্রিক্স বলো। আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া সহজ, তাড়াতাড়ি দিতে পারি, ঠিক আছে? তোমরা আবার বলো না যে ভাই সব জি ফার্স্ট ভাই। ব্র্যাকেট দিয়ে কেন লিখতেছেন। ফার্স্ট জি ব্র্যাকেট ভাই। দিয়ে তো ম্যাট্রিক্স লেখা যায়, কিন্তু নর্মালি আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে করি, তো বই খাতায় সব জায়গায় বইয়ের মধ্যেও দাও থার্ড ব্র্যাকেট দাও, বাকি এখানে লিখতে গেলে আমার এটা সহজ হচ্ছে আর কি। -1, 1। ওকে, এবার এ এর ট্রান্সপোজটা কি হবে বলো, ইফতি বলো। ভাই 0 2 আর 1 0। 1 0, সাবাস। এবার এই ওহি বলো, বি এর ট্রান্সপোজটা। বেটা ট্রান্সপোজ হবে -1 -2 1 হ্যাঁ, 3। 1 3, সাবাস। এবার তুমি দুটাকে আলাদা করে এখানে যোগ করো, যোগফলের আনসারটা বলো, ইফতি বলো, কুইক। আচ্ছা, যোগ তো আমি দেখাই নাই। যোগ করার ক্ষেত্রে সিম্পলি মনে যুক্ত রাখবা, দেখাই। সেম সেম এলিমেন্ট গুলো যোগ হবে, এটাই আর কিছু না, এটাই ফর্মুলা। আর একটা জিনিস ও মনে রাখতে তাইলে হবে। ভাই -1 2 আর আপনার হলো গিয়া 0 হ্যাঁ, 3। যুগের ক্ষেত্রে আরো কিছু কিছু জিনিস আমরা ওই যে যুগে যাব তখন বলে দিব, সমস্যা নাই। -1 আর হচ্ছে আমাদের 1, আর এখানে 2, এটা 0 2 হয়ে ভাই যাবে, 2। এটা 3। ওকে। না ভাই ওই যে -1 আর 2 হবে ভাই। হ্যাঁ, কোনটা -1 2 হবে? ও আচ্ছা, ওই যে হ্যাঁ এটা 2 হবে, ইয়েস ইয়েস ইয়েস, এটা 2 হবে, ইয়েস। থ্যাংক ইউ। এবার আসো, ট্রান্সপোজ দুটাকে যোগ করো, যোগ করো। ওই, -1 0 আচ্ছা হ্যাঁ তুমি করে ফেলো, হ্যাঁ করো। -1 তারপর ভাই যে 0 3 0, তারপরে কত পাইছি? 3 ভাই 2 2 2 2 3। 3 ভাই। ওকে, এবার এইটাকে ট্রান্সপোজ করো তো। ওয়েট, এটা নিচে করি, হ্যাঁ। a প্লাস বি কে ট্রান্সপোজ করো। -1 0 2 3। এখন বলো আমাকে, এটা কি লেখা যায়? অথবা আমরা কি পাইলাম, আগে যোগ করে ট্রান্সপোজ করা যে কথা, ট্রান্সপোজ করে যোগ করা একই কথা, বোঝা গেছে ইফতি? জি ভাই। জি ভাই। ওকে, বিয়োগের ক্ষেত্রে সেম, তাহলে আমি জাস্ট এখানে বিয়োগ সাইনটা দিয়ে দিই। বুঝতে পারছো না কি বলো? জি ভাই। ওকে, তো গুণের ক্ষেত্রে কি আমার এভাবে দেখানো লাগবে আবার? গুণের যে ফর্মুলাটা লেখা আছে, এই যে আগে গুণ করে ট্রান্সপোজ করলে যা পাবা, এক্ষেত্রে একটু অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, এটাও একটু খেয়াল রাখতে হবে। আগে ট্রান্সপোজ করে গুণ করবা, কিন্তু গুণ করার ক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট। আগে বি আর এ, আর এ আর বি, এগুলা কিন্তু ঝামেলা হয়, ঠিক আছে? আমাদের সেখানে তো না, আগের পেজে যেতে হবে না। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে ভাইয়া? ইফতি, জি ভাই। অর্ডার মনে রাখবে, মানে মনে থাকবে তো? এগুলা কিভাবে ম্যাথে দেখাবেন? ওর ম্যাথ করার সময় দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করার সময় বলতে এটা বুঝতে পারতেছো, মানে আমি যদি এখন দুটো এক্সাম্পল নিয়ে দেখি তখন এরকমই আসবে আর কি।
বাকি এটা তোমার মুখস্থ রাখা ভালো যে যখন তুমি এ বি গুণ করে তারপর ট্রান্সপোজ করবা, এর মানে হচ্ছে আগে ট্রান্সপোজ করে গুণ করা, কিন্তু এক্ষেত্রে তোমার জাস্ট অর্ডারটা চেঞ্জ করে করতে হবে। প্রথমে ভিতরে হচ্ছে এ বি গুণ দিয়েছিল, এখন হচ্ছে বি আগে তারপরে বি এর ট্রান্সপোজটা আগে তারপরে এ ট্রান্সপোজ, এভাবে মনে রাখবা। কিন্তু যুক্ত ভাই এটা তো এটা এই দুইটা তো একই হবে, বি এ এ বি একই হবে, কারণ না এগুলো না তো না 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 একই একই গুণ করলাম। হ্যাঁ একই নাও হইতে পারে, আমি দেখাবো। ইন্টুইশন যখন দেখাবো না তখনই তুমি বুঝে যাবা একই নাও হইতে পারে। জি ভাই। ঠিক আছে, আগে গুণে যাই তারপরে দেখাবো আর কি, এটা একই নাও হইতে পারে, একই সবসময় হবে এরকম জি কথা ভাই। না। জি ওকে, ভাই। এবার আসো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এ খুবই ইম্পর্টেন্ট এটা, দুইটা ইংরেজি বাংলা দুইভাবেই মুখস্থ রাখবা, কারণ অনেক সময় সিমেট্রিক বলে কোশ্চেনে, অনেক সময় প্রতিসম বলে। সো দুইটাই মুখস্থ রাখা দরকার। দেখো কি লেখছে, একটা বর্গ ম্যাট্রিক্সে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি, এটা যদি সমান হয়, মানে তুমি ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা যদি সমান মূল ম্যাট্রিক্সের সমান হয়, তখন ওইটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? কাকে প্রতিসম বলবো, ওই ট্রান্সপোজকৃতটাকে নাকি মূলটাকে বলো, মূলটাকে? মূল। হ্যাঁ, মূল যেটা ওইটাই। মানে প্রতিসম মানে তো বুঝছো, এই ট্রান্সপোজটাকে আমরা কি বলছিলাম, বিম্ব বলছিলাম না? তো যখন তুমি আর তোমার বিম্ব একই হবে, মানে একটা বস্তুকে যখন আরেকটা বস্তুর উপর আমি আপাতিত করতে পারবো, এটাই তো আসলে প্রতিসম বলি, সিমেট্রিক বলি, তাই না? জিনিসটা এরকম না? জি ভাই। বিম্ব হইলেই কি হয়, প্রতিসম হয়। মানে তোমরা বুঝতেছো না এই যে, জি ভাই বুঝছি ভাই, মানে দুইটাই ট্রান্সপোজ আর ইয়র সমানই হবে ভাই, হ্যাঁ ট্রান্সপোজ হ্যাঁ, করলে সমান। মানে যে এই বিম্ব মানে কি, বিম্ব মানে ধরো এটা যদি একটা দর্পণ হয়, ধরো এটা একটা দর্পণ, হ্যাঁ? আচ্ছা কি হলো এখানে, সরি টু সে, ও এটা হচ্ছে কিন্তু হলো ওই কালার হচ্ছে না। দেখো এটা যদি দর্পণ হয়, তাহলে এখানে একটা ত্রিভুজের আমি একটা অংশ নিলাম, এটার বিম্ব এখানে কেমন হবে, এখানে তুমি আর একটা ত্রিভুজ পাবো, তাই না? তাহলে এরা কি পরস্পর সিমেট্রিক না, দুটো ত্রিভুজ? এই দুই অংশ কি পরস্পর সিমেট্রিক না বলো? জি ভাই। তো এরকমই জি আর কি, ভাই। যে তোমার এটা যদি, এটার বিম্বই আমাদের কি, এ ম্যাট্রিক্সের যে বিম্ব, সেটা হচ্ছে এটি। কারণ সব সময় এরকম হয় না যে একটা বিম্ব, একটার বিম্ব আর একটার বিম্বর উপর ডাইরেক্ট গিয়ে পড়ে। এখানে দেখো এই বিম্বটার উপরে এর বিম্বটাকে তুমি যদি ফোল্ড করো, তো এইটা এটার উপর একদম সুন্দরভাবে আপতিত হবে না? এই কর্নারটা এই কর্নারের উপর যাবে, এখানে একটা বিন্দু নিলে এই বিন্দুটা এই বিন্দুর উপর এসে পড়বে, এই বিন্দুটা এই বিন্দুর, এখানে বিন্দুটা এখানে বিন্দুর এসে পড়বে, মানে প্রত্যেকটা বিন্দুর সাথে মিলে যাবে। তো বিম্ব যখন এরকম হয় তখন আমরা বলি বিম্বের সাপেক্ষে এই জিনিসটা হচ্ছে প্রতিসম। সেম এ ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ, এই দুইটা যখন আমাদের সমান হবে, তখন আমরা বলবো এটা হচ্ছে সিমেট্রিক। বাট সব সময় কিন্তু বিম্ব এরকম হয় না যে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের উপর এরকম সুন্দরভাবে খাপ খায় যায়। বুঝতে পারছো? বিম্ব কিন্তু সব সময় এরকম হয় না। জি ভাই। ঠিক আছে? আচ্ছা, তখন তো ভাই এটাকে প্রতিসম বলবো না ভাই, হ্যাঁ যদি তখন এরকম প্রতিসম না বলবো হয়। না, হ্যাঁ তখন বিপ্রতিসম। দেখো আসছে, এই দেখো যদি এরকম হয় যে ট্রান্সপোজের সমান আসছে কিন্তু একটা নেগেটিভ সাইন চলে আসে, তখন এটাকে আমরা বিপ্রতিসম, স্কিউ সিমেট্রিক বলি। সিমেট্রিক কিন্তু স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, মাইনাস সামনে চলে আসে। ক্লিয়ার? এই মনে মনে রেখো কিন্তু, হ্যাঁ মুখস্থ রেখে গেলো, খুবই ইম্পর্টেন্ট। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, ভাই বিব্রত। হ্যাঁ ভাইয়া বলো। ওই যে মানে এ যদি একটি ম্যাট্রিক্স ধরি, তাহলে এ এ নেগেটিভ সবগুলোর সাথে যদি মাইনাস গুণ করে দিই, তাহলেই তো ভাই এ নেগেটিভ পেয়ে যাবো সবগুলো উপাদানের সাথে। জি আবার বলো তো। মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে হ্যাঁ এ যদি নেগেটিভ আমি চাই, তাহলে তো এর সব মুক্তির সাথে হ্যাঁ হ্যাঁ মানে মাইনাস গুণ দিলে পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা যাবো ওখানে, যাবো কিভাবে ম্যাট্রিক্সকে গুণ করে, গুণের জি এখানে ভাই। যাবো আর কি, হ্যাঁ ওখানে গিয়ে তারপরে দেখি। আচ্ছা এখানে খেয়াল করো, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল ফোকাস করছো কিনা, দেখো মেন ম্যাট্রিক্স আর হচ্ছে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছি, তাদের প্রধান কর্ণ বড় ভুক্তিগুলো কিন্তু সেমই থাকে এবং সমান একই চিহ্ন যুক্ত থাকে, দেখছো?
তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এমসিকিউতে আসলে তখন তোমরা দ্রুত অ্যান্সার করতে পারবা। যদি বলে যে একটা এই এ ম্যাট্রিক্স তার প্রতিসম ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা নিচে, তখন তোমরা অপশনগুলোর মধ্যে দেখবা যে কাদের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম। তো এরকম হইতে পারে 4টার মধ্যে শুধু একটারই সেম আছে, তখন মানে একদম চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবা ঠিক। ঠিক আছে, বাকিগুলো দেখা লাগবে না। মানে তোমাকে ওই যে রো কে কলামকে রো বানায় দেখার দরকার নেই। জাস্ট খালি দেখবা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সেম আছে কিনা, ক্লিয়ার? জি ভাই। আর বি প্রতিসমর ক্ষেত্রে দেখো কি হয়, সেম আছে বাট সাইন হচ্ছে, সরি, বি প্রতিসমর ক্ষেত্রে দেখো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আমাদের কি হইতেছে, জিরো হইতেছে। তাহলে এটা হচ্ছে আরেকটা টেকনিক মনে রাখার বা বিপ্রতিসমকে চিন্তা করার। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো তার শূন্য আসতেছে। মানে সবসময় কি ভাই শূন্য হবে? হ্যাঁ, সবসময় শূন্য হবে। জি ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো একটু মাথায় মনে রাখতে হবে, বারবার পরে মনে রাখতে হবে। তারপর হচ্ছে সাব ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স থেকে তুমি আলাদা আলাদা ভুক্তি নিয়ে তুমি সাব ম্যাট্রিক্স মানে উপ ম্যাট্রিক্স বানাইতে পারো। যেরকম আমি জাস্ট এই 4টা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইতে পারি, এই তিন এই 4টা নিয়ে বানাইতে পারি। অথবা দেখো মাঝখানের এইকে বাদ দিয়ে বা মাঝখানের এই সারি বা কলামকে বাদ দিয়ে 4টা কর্নারে 4টা উপাদান নিয়েও বানাইতে পারি। এই যে মাঝখানের এই সারি কলমকে বাদ দিয়ে এই যে এটা 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 এবং এটা নিয়েও একটা ম্যাট্রিক্সের বানাইতে পারি। এভাবে যে ম্যাট্রিক্সগুলো বানানো হয় সেগুলোকে ওই মূল ম্যাট্রিক্সের উপ ম্যাট্রিক্স বলা হয়, ক্লিয়ার? জি ভাই। তারপরে আসো সমগাতি। সমগাতি মানে কি? সমগাতি ম্যাট্রিক্স মানে হলো যখন তুমি একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ দিবা, তখন এটাকে আমরা স্কোয়ার বলি আর কি, স্কোয়ার করা। তো স্কোয়ার করার পরে যদি আবার মেন ম্যাট্রিক্সের সমানই মানে মেন ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন এটাকে সমগাতি ম্যাট্রিক্স আমরা বলি আর কি। ঠিক আছে? আর অভেদঘাতী ম্যাট্রিক্স কি দেখো, অভেদঘাতী মানে সমঘাতী মানে সমান জিনিস পাওয়া, আর অভেদঘাতী মানে গুণ করার পরে তুমি অভেদক পাবা। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স, তুমি একটা ম্যাট্রিক্সকে তুমি ওই ম্যাট্রিক্সের সাথে গুণ দিছো, গুণ দেওয়ার পরে তুমি একটা অভেদক ম্যাট্রিক্স পাইছো, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, যে এরকম পাই গেছো, তখন এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটারি। আর ওটা হচ্ছে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। ইংরেজি নাম সহ এগুলো একটু মুখস্থ রাখা লাগবে। সো আমার মনে হয় জি এখানে ভাই। তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে আমাদের ভাই আরো কিছু অভেদ্যঘাতীটা ভাই বুঝি নাই বুঝো ভাই। বোঝা নাই তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম অবেদগতিটা হইলো, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিছি, এটা 2 বাই 2 নিলাম, ধরো 1,0 আর 2, -1। এখন তুমি যদি দেখো যে এ গুণ এ করছি আমি, তার মানে এ স্কোয়ার পাইতেছি আর কি। এটা তো অবশ্যই তুমি এভাবে গুণ করবা, গুণ যেভাবে করে আমরা দেখবো গুণ কিভাবে করতে হয়। দুটা ম্যাট্রিক্সে তুমি এভাবে গুণ করবা, গুণের নিয়ম অনুযায়ী করবা। করার পরে তুমি যে ম্যাট্রিক্সটা পাইছো সেই ম্যাট্রিক্সটা যদি এরকম হয়ে যায়, এটা কোন ম্যাট্রিক্স ছিল? এটা কি অবেদক ম্যাট্রিক্স ছিল না? অবেদক ম্যাট্রিক্স হচ্ছে সেই কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সব 1। তো এটাকে আমরা কি I2 বলি না? জি ভাই। এরকম যদি হয়, বর্গ করার পরে 2 বাই 2 ম্যাট্রিক্স বর্গ করার পর I2 পাইছো, 3 বাই 3 ম্যাট্রিক্স যদি হইতো, বর্গ করছো মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে একই ম্যাট্রিক্সে গুনছো, I3 পাইছো, সেটা I3 হইতে পারে I2 হইতে পারে, 3 বাই 3 ক্ষেত্রে এটা হবে আর কি। সো এই ক্ষেত্রে আমাদের এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে এখান পর্যন্ত গেল। আমরা এরপরে দেখো কি আছে, শূন্যঘাতী, খুব ইম্পর্টেন্ট। তো এখানে ভাই, সবগুলো কিন্তু খুবই, আহ, হ্যাঁ বলো। আর কত সময় লাগবে ক্লাস শেষ করতে? আহ, এই তো প্রকারভেদগুলো দেখায় ফেলবো, আর বেশিক্ষণ তো লাগার কথা না। না ভাই, ওই আমার মানে বের হওয়ার কথা ছিল আর কি, এখন হ্যাঁ, এই যে বাসায় শেষই, এই যে তোমার যুগে চলে আসছি, গুণে চলে আসছি প্রায় শেষের দিকে। আর অঙ্কগুলো আসলে জি খুবই ভাই। সিম্পল, মানে এগুলা পরের ক্লাসে দেখাবো না, সমস্যা নেই। জি ভাই। ঠিক আছে, শূন্যঘাতী এই তিনটাই মনে রাখতে পারবো কি হবে। সমঘাতীর ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার সমান এ আসছে, অবেদঘাতীর ক্ষেত্রে কি আসলো এ স্কোয়ার সমান আই, আইডেন্টিটি পাইছি তাই না? আর শূন্যঘাতীর ক্ষেত্রে এ স্কোয়ার সমান কি হবে? শূন্য ম্যাট্রিক্স পাবা, শূন্য। সিম্পল, শেষ। জি ভাই। তো এখানে স্কোয়ার না, তুমি যে কোনো টু দি পাওয়ার মানে এন করো, সেই ক্ষেত্রে তোমার জিরো আসলেই হবে। মানে শুধু যে স্কোয়ার করলেই হবে, দুইবার গুণ করলেই তোমার জিরো আসতে হবে এরকম না। ঠিক আছে? যদি 3বার গুণ করেও জিরো পাও, তখনও তোমার এটাকে শূন্যঘাতী বলতে পারবা।
ঠিক আছে? জি ধরো ভাই 4 বার গুণ দিছো একটা ম্যাট্রিক্সে, তখন তুমি 0 পাইছো। 2 বার দিয়ে 0 পাও নাই। তখনও তুমি একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। কিন্তু তখন শূন্যঘাতী সূচক কত হবে? পাওয়ার কত হবে? 4। আর যদি 2 বার গুণ দিলে 0 পাওয়া যাও, তখন হচ্ছে সূচক আসবে 2। জিনিসটা মনে থাকবে তো? জি ভাই তো 2 বার গুণ দিতে এই শূন্যঘাতের ক্ষেত্রে কিন্তু একটু স্পেশালিটি আছে। আগের গোলার ক্ষেত্রে কিন্তু এরকম বলি নাই যে 2 বার গুণ 3 বার গুণ দিলে যদি আই হয় হয়, তোমার আই হয়, তখন এটাকে কি নাম দিব? তখন কিন্তু এটার কোনো নাম আমি শিখাই নাই বা আমাদের বইও নাই। আমাদের এখানে বলা হয়েছে জাস্ট 2 বার যদি গুণ দেই। মনে থাকবে? এই সমঘাতের জি ভাই ক্ষেত্রেও জি কিন্তু ভাই 2 বারই গুণ দেওয়া হয়েছে। জাস্ট 2 বারই গুণ দিছি। মানে প্রথম একবারই গুণ দিছি আরকি। জাস্ট 2 টাকে গুণ দিছি। স্কোয়ার্ড আরকি, পাওয়ার 2, পাওয়ার 2। বাট এখানে কিন্তু পাওয়ারটা 2 হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। 3 বার গুণ দেওয়া বা আমি যদি 10 বার গুণ দেওয়ার পরে 0 পাই, তাইলেও আমার এটাকে এ ম্যাট্রিক্সের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। বাট তখন সূচকটা বলতে হবে 10। মাথায় রাখতে হবে পার্থক্যগুলা। তারপরে দেখো ম্যাট্রিক্সের সমতা, যোগ এবং বিয়োগ। সমতা কখন হবে? সমতা তখনই হবে যখন প্রত্যেকটা ব্যক্তি দুইটা ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সকে আমি কখন সমান বলবো এবং বি, যখন প্রতিটা ব্যক্তি এখানে a1 এটার x1 এর সাথে মিলবে, a2 x2 এর সাথে মিলবে। মানে এই দেখো এখানে সবগুলা ব্যক্তি ভাই সমান হতে হবে। একটা শুধু কোশ্চেন ছিল ভাই। জি বলো। ভাই ওই যে অবৈধ গাঠি যদি আমি 3 বার গুণ দিয়ে যদি পাই তাহলে কি তাহলে কি ভাই এটাকে অবৈধ গাঠি বলবো? না না, বলবা না। মানে শুধু আমাদের 2 বারই সংজ্ঞা গুণ মতে, দিয়ে। হ্যাঁ আমাদের সংজ্ঞা মতে, আমাদের এখানে যে সংজ্ঞা দিছে, সংজ্ঞা মতে শুধু 2 বার গুণ দিলে যদি আয় হয় তখন এটাকে অবৈধগতি বলবো। 2 বার গুণ দিলে যদি আমি মানে জাস্ট প্রথমবারে মানে গুণ এক করার পর যদি আমি সেম ম্যাট্রিক্সটা পাই তখন সমঘাতী বলবো। আর শূন্য জি ভাই ঘাতের বুঝতে ক্ষেত্রে পারছি। হচ্ছে ভিন্ন। ক্লিয়ার? জি ভাই পার্থক্যগুলা নোট করে রাখো সুন্দর করে, বইয়ের মধ্যে টুকে রাখো। এবার ম্যাট্রিক্সের সমতা দেখো। সমতা মানে হলো দুইটা ম্যাট্রিক্স যদি এই যে এ এবং বি দুইটা লিখছে, অবশ্যই সমতা হওয়ার ক্ষেত্রে আমাদের ক্রম সেম হইতে হবে। এটা মাথা, এটা একটু প্রথম কথা। ক্রম সেম না হলে সম হওয়ার সমতা মানে সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রথম কথা হচ্ছে অর্ডার সেম হইতে হবে, মাস্ট। অর্ডার সেম হওয়ার পরে দুইটা ম্যাট্রিক্সের আমার দেখতে হবে সেম সেম ভুক্তিগুলা। দেখো এটা প্রথম সারির প্রথম কলামে আছে, এটাও প্রথম সারির প্রথম কলামে আছে, এই দুইটা সমান হতে হবে। এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, এই দুইটা সমান হতে হবে। এরপরে তোমার এই যে এই দুইটা সমান হতে হবে, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এরকম প্রত্যেকটা ভুক্তি দুইটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি অনুরূপ ভুক্তিগুলোর সাথে যদি এরকম এগ্রি করে সমান হয়ে যায় তখন দুইটা ম্যাট্রিক্সকে বলি সমান। ক্লিয়ার? বা মাঝখানে আমরা জি ভাই ইকুয়াল সাইন দিব আর কি। এছাড়া ইকুয়াল সাইন দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। আর যদি ইকুয়াল সাইন আগে থেকে দেয়া থাকে তখন তুমি কি করবা? তখন তুমি বলবা যে ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে এই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান। তার মানে আমি লিখতে পারবো এই যে 2x + 2y = 4 এবং x - y = 7, এরকম লিখতে পারবো। ক্লিয়ার? জি ভাই একত্রে আমি সমান চিহ্ন কখন দিব? যখন দুই পাশের অনুরূপ ভুক্তিগুলো সমান সমান হবে দুইটা ম্যাট্রিক্সের, তখন মাঝখানে সমান চিহ্ন দিব। আর যদি আগে সমান চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস আমি লিখতে পারি এখন এখান থেকে যে এই পাশের এই ভুক্তিটা প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা ওই ডান পাশের প্রথম সারির প্রথম কলামের ভুক্তির সমান হবে। তার মানে 2x + 2y = 4 আর x - y, এটা হচ্ছে 2/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। মানে একটা কলাম দুইটা সারি, এটাও 2/1 ক্রমের ম্যাট্রিক্স। দেখো আমাদের ক্রম দুইটা অবশ্যই আগে সমান হতে হবে। ঠিক আছে? এবার যখন যোগ করব তখন অবশ্যই মাস্ট মনে রাখতে হবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে ক্রম সেম হইতে হবে। ক্রম একই হইতে হবে। 3/3 হলে 3/3 এর সাথে যোগ হবে। তুমি একটা 3/3 ম্যাট্রিক্সের সাথে তুমি একটা 3/1 ম্যাট্রিক্স জীবনেও যোগ করতে পারবে না। ইম্পসিবল। ঠিক আছে? এমসিকিউর মধ্যে এরকম থাকতে পারে নিচের কোনটি মানে সঠিক। ধরো এরকম দিছে 3/3 সাথে একটা 3/1 দিছে, আবার একটা লিখছে 2/1 সাথে একটা লিখছে 1/2 যোগ দিছে এভাবে। আর একটার মধ্যে লিখছে যে 1/1 প্লাস 1/2, তারপরে লিখছে ধরো 2/1 প্লাস 2/1। সো অবশ্যই আমাদের 4 নম্বরটা সঠিক। এই অর্ডারটা আমাদের যোগ করতে পারবো, যোগ বা বিয়োগ করার জন্য আমাদের আহ, মানে কি বলে যোগ্যতা রাখে আর কি। আর বাকিগুলো যোগ্যতা রাখে না, কারণ অর্ডার সেম না। ঠিক আছে? তাহলে অর্ডার সেম যখন হয় তখন যোগ কেমনে হয়? দেখো অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ যোগ হয়ে যায়। 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা জি ভাই এটার 1 নম্বর সারি 1 নম্বর কলাম যোগ হয়ে যাবে সিম্পলি। তো যোগ মনে হয় যোগ বিয়োগ নিয়ে মনে হয় আমার তেমন কিছু বলার দরকার নাই। বলা লাগবে? লাগবে না আশা করি। তারপরে না। দেখো স্কেলার গুণিতক, যেটা আসলে আমাদের বেশি, তুমি একটু আগে প্রশ্ন করতেছিলা।
কোন একটা ম্যাট্রিক্সকে যখন তুমি স্কেলার মানে একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করবা, তখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে যেটা হয় যে প্রত্যেকটা ভুক্তিকেই তুমি ওই সেম জিনিস দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? এবং এটা জি ভাই। খুবই ইজিলি তুমি বুঝতে পারবা। কেমনে বুঝতে পারবা জানো? ম্যাট্রিক্সের মানে আমরা বলছিলাম কি যে ম্যাট্রিক্স মানে হলো প্রত্যেকটা মানে কতগুলো ভেক্টর, কলাম ভেক্টর বা রো ভেক্টরের সমাবেশ, তাই না? বলো। জি ভাই। জি ভাই। তাহলে আমি যদি আহ, ওই ম্যাট্রিক্সটাকে কে দ্বারা গুণ দিই, তাহলে আমাকে কি স্কেলার মাল্টিপল কি বলে? ভেক্টর স্কেলার মাল্টিপল। তাহলে প্রত্যেকটা ভেক্টর কি আমাকে গুণ দিতে হবে না? হ্যাঁ ভাই। এখানে ধরো তিনটা জি রো ভাই। ভেক্টর আছে, তো এখানে তিনটা রো ভেক্টর আমি কে দ্বারা গুণ দিব, তো কে দ্বারা গুণ দিলে আমার ওই তিনটা রো ভেক্টরকে গুণ দিতে হবে। আর রো ভেক্টরকে গুণ দেওয়া মানে স্কেলার মাল্টিপল অফ রো ভেক্টর, মানে একটা ভেক্টর মানে কি যে তুমি এই ভেক্টরের প্রত্যেকটা যে উপাংশ উপাদানগুলোকে আলাদা আলাদা করে গুণ করে দিবা। বুঝতে পারছো? জি ভাই। তাহলে এইভাবে চিন্তা করে এটা মনে রাখতে পারো। ওকে, এবার আসো ম্যাট্রিক্সের গুণনের যোগ্যতা বা গুণনের প্রক্রিয়াটা কি। সো যোগ্যতা হইল যে দুইটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করবা, ধরো একটা এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স আছে, তার সাথে তুমি মাল্টিপ্লাই করবা হইলো পি বাই কিউ ক্রমের একটা ম্যাট্রিক্স। এবার মাথায় রাখতে হবে গুণ করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই এইটার এন আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় যার সাথে গুণ করতে তার রো সংখ্যা আমাদের সমান হতে হবে। অবশ্যই এটার কলাম এটার রো সমান হতে হবে। যদি এন আর পি একই নাম্বার না হয় তাহলে তোমার গুণ করা যাবে না। বুঝতে পারছো? মানে ভাই কলামের সাথে র আর র ইয়েস, এর প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি যদি সেম থাকে তাহলে গুণ করতে পারবা। আমি এখন এক্সাম্পল দিচ্ছি, দেখি বলতে পারো কিনা। বলো দেখি এই দুইটা কি গুণ করা যাবে? এটা কি পসিবল? একটা ধরো 3/3 লিখছি আর একটা 3/2 লিখছি, গুণ করতে পারবো? এই অপারেশনটা কি ট্রু নাকি ট্রু না? জি ভাই। জি ভাই। ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড। আচ্ছা, আচ্ছা, এবার বলো, ওহি বলিও, এই অপারেশনটা কি জি ভাই। ভ্যালিড? না ভাই। ভ্যালিড না, ইনভ্যালিড। ইফতি বুঝছো? এখন কিন্তু আমি যোগ জি ভাই। করছি, এখন কিন্তু আমি যোগ করতেছি, ঠিক আছে? এই পেছলা লাগানোর জন্য তোমাদের দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা পেজ নেই, শেষ হয়ে যাবে আমাদের এখন। গুণটা দেখাই তো শেষ করে দিব আর কি। ওকে, এবার দেখো 3/3 আর ধরো হচ্ছে 1/3, এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না? বলো ইফতি, বলো। না ভাই। ইনভ্যালিড। আচ্ছা, এটা ভ্যালিড ভাই। ভ্যালিড। এই যে 1 1 মিলে গেছে, জিনিসগুলো কি পারা যাবে তাহলে জি ভাই। এমসিকিউতে আসলে? জি ভাই। আচ্ছা, এবার যখন গুণ করবা তখন ওই গুণ করার পরে ম্যাট্রিক্সটা যেটা হবে তার ক্রমটা ইজিলি বোঝা যায়। 1 1 বাদ দিয়ে যে থাকবে, তো এই দুইটাকে গুণ দিলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা কম হচ্ছে 3/3। বুঝতে পারছো? ধরো তুমি একটা 5/2 ক্রমের ম্যাট্রিক্সকে 2/7 ক্রমের ম্যাট্রিক্স দ্বারা গুণ দিছো, তাহলে ওইটার ক্রম হবে হচ্ছে কি হবে? 5/7। ক্লিয়ার? জি জি ভাই। ভাই। এভাবে মনে রাখবা, হ্যাঁ? ঠিক আছে। তারপরে আমাদের এখানে একটা গুণ কিভাবে করতে হয় এটা আমরা একটা গুণ করি। আচ্ছা, গুণ করার আগে আমি হচ্ছে জিনিসগুলোকে তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখবো। দেখো, ধরো আমরা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স নিয়ে গুণ দিব, হ্যাঁ? তা একটা ম্যাট্রিক্সের সাথে ভেক্টর দিয়ে দিতেছি, বারবার ভেক্টর বলতে বলতে। ধরো 2,1 -1,1, এইটার সাথে আমরা গুণ দিব হচ্ছে, এটা তো 2/2, এইটার সাথে আমরা গুণ দিব হলো একটা 2/1 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে 1,2, এটা
কি গুণ দেওয়া যাবে নাকি যাবে না? এ গুণ বি পসিবল নাকি পসিবল না বলো? যাবে ভাই। তার মানে যাবে দেওয়া ভাই। যাবে, তাই না? দেওয়া যাবে। ওকে, তাহলে দেই এবার গুণ। এটা যদি এ হয়, গুণ দেওয়া মানে হইল তোমার দেখো কি লিখতেছি আমি, এই কলাম ভেক্টরগুলোকে আলাদা আলাদা করে ফেলতেছি দেখো। হুম, এবার স্কেলার মাল্টিপল হিসেবে চিন্তা করো। 1 দ্বারা ভিতরে যদি গুণ দিয়ে দাও ম্যাট্রিক্সটা, তাহলে এটা এরকম হবে। আর এখানে যদি গুণ দাও তাহলে 2 2 হবে। তারপর জাস্ট তুমি যোগ করে দাও, কত পাওয়া যায়? 4 আচ্ছা 1। আচ্ছা, এটা হচ্ছে একভাবে চিন্তা করে আমরা গুণ দিছি, বাট এমনি গুণের নর্মাল প্রসিডিউর হইলো, এটা হয়তো বা জানো, এই যে এটার সারি এটার কলাম এভাবে গুণ দিতে হবে, পরে এটার সারি এটার কলাম গুণ দিতে হবে, আগে সারি এভাবে কলাম, অথবা কলাম সারি চিন্তা করতে পারো। তাহলে দেখো, এইটার সারি চিন্তা করবা, এটার কলাম চিন্তা করবা। তাহলে এই সারি যদি চিন্তা করি, অন্য কালার নেই, এই সারি এই কলাম যদি চিন্তা করি, এখানে তো কলাম একটাই আছে, সো এটার সাথে গুণ হবে। তাহলে 2 এর সাথে আমার গুণ হবে কি, এটার সাথে গুণ হবে এটার এই সারির প্রথম মুক্তি এই কলামের প্রথম মুক্তির সাথে গুণ, তাহলে 2 ইন্টু 1 প্লাস, মাঝখানে প্লাস দিতে হবে। এইটার দ্বিতীয় ভুক্তি এটার এই কলামের দ্বিতীয় ভুক্তির সাথে গুণ হবে, অ্যাড করতে হবে। ওকে, এবার নিচে যেহেতু আমাদের অ্যান্সারটা আসবে কি বাই ফর্মে, 2/2 ফর্ম, জাস্ট 2/2 গুণ 2/1 গুণ দিতেছি, আমাদের অ্যান্সারটা আসবে 2/1 ফর্মে, তোমরা জানো এটা। সো দেখো 2/1 মানে জাস্ট একটা কলাম আসবে আর কি। তারপর দেখো দ্বিতীয় সারিটা গুণ দিব এই এটার কলামের সাথে, একটা কলামে আছে এইটার সাথে গুণ দিব, ঠিক আছে? তাহলে গুণ দেওয়ার সময় কি হবে? -1 এটার প্রথম ভুক্তি এই কলামের প্রথম ভুক্তির সাথে গুণ, তাহলে -1 প্লাস এটার এটার দ্বিতীয় ভুক্তি এই কলামের দ্বিতীয় ভুক্তির সাথে, এই কলামের দ্বিতীয় ভুক্তি কি 2, এর সাথে গুণ হবে, তাহলে 1 ইন্টু 2 মানে 2। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটা কত? 4 -2 1। তাহলে দেখো, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর, বইয়ে যাবে বলা আছে, আর এটা হচ্ছে আমরা এইভাবে করছি, কোনটা বেশি সুবিধা মনে হয়েছে বলো? ডানেরটা ভাই মানে আহ চিন্তা কম করা লাগছে, বামেরটা একটু চিন্তা করা লাগছে বেশি। জি ভাই। হ্যাঁ, সো ডানেরটা কখন করবে জানো? যখন এরকম মানে ছোট ফর্মের ম্যাট্রিক্স দিবে তখন, ঠিক আছে? তখন এভাবে লিখে লিখে করা, বড় ফর্মে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো এই যে গুণটা করছি, গুণ করে আসলে আমরা পাইছি কি, এটা একটু বোঝা লাগবে। এখানে মূলত যেটা হয়েছে দেখো, দুইটা রো ভেক্টরকে তুমি স্কেলার মাল্টিপল করছো না, কলাম ভেক্টরকে জি ভাই। করে জাস্ট অ্যাড করে দিছো, করে কি করছো? অ্যাড করে দিছো। ওই তো এবার ভাই। হ্যাঁ, এবার এর দ্বারা যেটা হয়েছে, মানে এখানে যে ট্রান্সফরমেশনটা হয়েছে, সেই এখানে একটা ট্রান্সফরমেশন হয়েছে, এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। যখন একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দ্বারা গুণ দেই, তখন এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। অর্থাৎ আমি 2/1 আর -1/1 এই ম্যাট্রিক্স দ্বারা আমি 1/2 কমে একটা ম্যাট্রিক্সকে যখন গুণ করছি, তখন এটা 4/1 হয়ে গেছে। মানে জিনিসটাকে আমরা এখানে এভাবে দেখাই, দেখো 1/2 যেটা ছিল এটাকে একটা ভেক্টর কল্পনা করো। আমি জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য আমি একটা ছোট ম্যাট্রিক্স দিয়েছিলাম এবং এটা আমি সুন্দর করে দেখাইতে পারবো। আমাদের এটা হচ্ছে 2D স্পেস ভেক্টর ফিল্ড, চিন্তা করো, যেখানে আমরা আমাদের ম্যাট্রিক্সটা নিব 1/2, যেটা 1 2 এটা দেখাবো। তাহলে 1 2 কলাম ম্যাট্রিক্সটা কোথায় আছে? 1 2, এটা 1, এটা ধরো আমাদের 2। সো এটা হচ্ছে আমাদের 1 2 ম্যাট্রিক্সটা, মানে কলাম ম্যাট্রিক্সটা, সেটাকে আমি ধরলাম, এটা স্থানাঙ্ক হচ্ছে 1,2। ওকে, এবার এটাকে যখন আমি এই স্পেশাল ম্যাট্রিক্স এ দ্বারা গুণ করে দিছি,
তো সে কি করছে দেখো, সে এই 1/2 কে 4/1 বানায় ফেলছে, মানে 4/1 বানায় ফেলছে। 4/1 কোথায়? 4/1টা হচ্ছে এই যে 3 4, এখানে 1 হচ্ছে এই জায়গায়। সে তাকে এখানে নিয়ে গেছে। তাহলে একটা ভেক্টরকে সে কি রোটেট করে ফেলছে না? জি ভাই। একটা ভেক্টরকে, অর্থাৎ কোনো যখন তুমি যখন একটা ম্যাট্রিক্স দ্বারা কোনো একটা ভেক্টরকে, মূলত এটা তো একটা ভেক্টর, জাস্ট একটা একটা কলাম ভেক্টর এটা, এই বিটা কি একটা কলাম ভেক্টর বলা যায় না ডিরেক্ট? হ্যাঁ, এই ম্যাট্রিক্সের ভিতরে দুইটা কলাম ভেক্টর আছে, ওটা তো আছে, বাট আমি ইটসেলফ এটা এটা ডিরেক্টলি এটা কি একটা ভেক্টর বলা যায়, বি একটা ভেক্টর। সো একটা ভেক্টরকে সে কি করতেছে, ম্যাট্রিক্স দ্বারা যখন গুণ করছো, তাকে রোটেট করছে, কি করছে? রোটেট। এটাকে আমরা বলি রোটেট করছে ভাই। রোটেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। রোটেট করছে ভাই। রোটেট করছে। এরকম আমরা শুধু রোটেশন দেখবো না, আমরা অনেক কিছু দেখবো এখানে। হইতে পারে সেটা রোটেশন, মানে এভাবে যখন ম্যাট্রিক্স দিয়ে একটা কিছুকে গুণ করা হয় তখন সেখানে রোটেশন হয়, সেটা স্ট্রেচ, মানে কি বলে এটাকে, স্ট্রেচ হয়ে যায়। অথবা ধরো হচ্ছে স্ট্রেচ মানে তো বুঝছোই, মানে স্ট্রেচটা, রোটেশনটা কখন বলবো আর স্ট্রেচটা কখন বলবো। আচ্ছা আমরা ওই ইয়াতে চলে যাই, এক্সাম্পলে চলে যাই, সরি ওই আমাদের ওই লিঙ্কগুলোতে চলে যাই, তারপরে দেখো এটা, এটা একটা ফিগার, ঠিক আছে, এবং এর কি অনেকগুলো স্থানাঙ্ক আছে। সো এই ফিগারটাকে যখন আমি একটা ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, দেখো কি হয়। এন্ড এই ম্যাট্রিক্সের আমি স্থানাঙ্কগুলো চেঞ্জ করতে পারি। ধরো এই ম্যাট্রিক্সের স্থানাঙ্কটা এরকম করে ফেলছি, তাহলে দেখছো সেই ফিগারটাকে কি, মানে একটু রোটেটও করছে, আবার মানে তাকে স্ট্রেচ করে বড় করে ফেলছে না? জি জি ভাই। ভাই। তো এরকম আমি এই ম্যাট্রিক্সের স্থানাঙ্ক আমি এভাবে চেঞ্জ করতে পারি, আমার যে ম্যাট্রিক্স যেটা দিয়ে গুণ দিব। তো যেটা হইতেছে, সে 2D স্পেসে সে কি করতেছে, ওই ফিগারটাকে সে স্ট্রেচ করে ফেলতেছে, স্কুইজ করে ফেলতেছে, এভাবে দেখো সে রোটেট করে ফেলছে, এখন পুরো উল্টা ফ্লিপ করে ফেলছে, ফ্লিপ করে ফেলতেছে। তাহলে মূলত মাল্টিপ্লিকেশন দ্বারা আমরা যেটা করি সেটা হলো একটা স্পেসকে বা 2D স্পেসকে আমরা স্পেসের একটা ধরো একটা ফিগার যদি নেই, ওই ফিগারটাকে আমি স্ট্রেচ করি, রোটেট করি, এরকম কিছু করতে পারি। তো এই জন্য একটা ফর্ম থেকে যে আরেকটা ফর্মে যেতেছে, এই জন্য এটাকে আমরা বলি লিনিয়ার ট্রান্সফর্ম। মানে লিনিয়ার কেন বলা হইতেছে, দেখো আমি যখন ম্যাট্রিক্স দ্বারা গুণ দিচ্ছি তখন দেখো গ্রিড লাইনগুলো দেখো, এগুলো কি সব প্যারালাল আছে না? আগে যেরকম প্যারালাল ছিল, ইনিশিয়ালি আমাদের গ্রিড লাইনগুলো কেমন ছিল, এরকম ছিল তাই না? দেখো মাঝখানে গ্রিড লাইনগুলো দেখা যায় ট্রান্সপোজ করার পরে, মানে গুণ দেওয়ার আগে। আচ্ছা গুণ দেওয়ার আগে এটা তো 1/1 ছিল, আমি 1/1 বানাইতে পারবো কি? আচ্ছা ওইখানে দিলেই তো হয়ে যাবে। এই দেখো ইনিশিয়ালি দেখো কি ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এখন তুমি একটা একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিলা, নিয়ে এটা স্থানাঙ্কগুলোর সাথে গুণ দিলা। দেখো নতুন যে তোমার ইয়া পাওয়া গেছে, সেটার নতুন যে স্থানাঙ্ক ব্যবস্থা পাওয়া গেছে, বা নতুন যে মানে ওই স্পেসটাকে যে তুমি রোটেট করছো, একটা অ্যাঙ্গেলের তুমি রোটেট করে ফেলছো, ওই স্পেস রোটেট করছো মানে হচ্ছে তোমার কি, এই যে দেখো এই যে স্থানাঙ্কগুলো যে আমাদের এই লাইনগুলো, এই গ্রিড লাইনগুলো দেখো এই সামথিং একটা অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। এই অ্যাঙ্গেলে, এই সেম অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই ফিগারটা রোটেট করে গেছে। তো এখানে রোটেশন হয়েছে এবং এটা স্ট্রেচও হয়েছে আর কি, একটু মোটা প্রশস্ত হয়ে গেছে, মানে এটা মনে হচ্ছে কি একজন টান মারছে, বুঝছো, শেয়ার হয়ে গেছে আর কি, এটা বুঝতে পারছো? তো এই ঘটনাটা ঘটে, এটাকে আমরা বলি লিনিয়ার ট্রান্সফর্ম। কেন লিনিয়ার বলি, কারণ দেখো ইনিশিয়াল দিয়েও আমাদের এই গ্রিড লাইনগুলো লিনিয়ার ছিল, সরলরেখা ছিল, এখনো সরলরেখায় আছে, এই জন্য এই ট্রান্সফরমেশনটাকে লিনিয়ার বলি। নন লিনিয়ার কখন হবে, যখন এগুলা আর সরলরেখা থাকবে না। আমি আরো এক্সাম্পল নিয়ে তারপর দেখা যাচ্ছে। আচ্ছা এটা এখান থেকে বেরোচ্ছে না কেন? এটা দেখলে তুমি বুঝবা। ধরো এটা হচ্ছে একটা এরিয়া যার ক্ষেত্রফল হচ্ছে 1। এখন তুমি একটা ম্যাট্রিক্স নিচ্ছ, সেটা হচ্ছে 0.6, এটা আমি একটু বড় করে নিতে পারি। দেখো এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হলো 2 বাই, ধরো 2, আর এই কলামের এটা হচ্ছে 1,
আর এটা ধরো মাইনাসের 1, আর এটা ধরো হচ্ছে 3। সো দেখো এই ম্যাট্রিক্স দ্বারা যখন আমি এই এরিয়াটাকে এই এরিয়াটাকে গুণ দিব না, আসলে এই ম্যাট্রিক্স দ্বারা যখন আমি এখানকার যে কোনো একটা মানে ভেক্টরকে গুণ দিব, আসলে কি হবে, সে আসলে ম্যাট্রিক্স দ্বারা যখন মাল্টিপ্লাই করার জন্য একবার মাল্টিপ্লাই করে তখন তো স্পেসটাকে সে কি করতেছে দেখো, একবার মাল্টিপ্লাই করছি তখন দেখো কি করছে, এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এরিয়াটাকে সে এরকম একটা সামান্তরিক বানায় ফেলছে, বানাইছে না? মোট কথা সে এই এরিয়াটাকে রোটেট করছে এবং এটাকে শেয়ার করে বা স্ট্রেচ করে ফেলছে, প্রশস্ত বানায় ফেলছে আর কি। ঠিক আছে, এইভাবে ম্যাট্রিক্স দ্বারা যখন মাল্টিপ্লাই করা হয় তখন তাহলে তার মানে এই এরিয়াটা যে এই এরিয়া হয়ে গেছে কত গুণ হয়েছে এটা আমি কিন্তু বের করতে পারবো ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা। বুঝতে পারছো? জি আমি যখন এই এরিয়াটাকে এই ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করছি, সো এই এরিয়াটা কত গুণ বড় হয়ে গেছে এটা আমি কিভাবে বের করতে পারবো বলছি, আমি যখন ওই যে ম্যাট্রিক্স দ্বারা গুণছি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব, ওই নির্ণায়কের মানই হবে আমাদের এই যে একক ক্ষেত্রফল বিশিষ্ট এরিয়াটা কত গুণ হয়ে গেছে এখন এটা। ঠিক আছে, সো এটা আরো আমাদের দ্বারাও আমি কয়েকটা নিছি যেন এই জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়। আরো আছে ধরো এটা দেখি, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, বলছি ওয়াশরুমে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো মেন যে এরিয়াটা দেখো, এ বি সি ডি একটা এরিয়া ছিল, যখন এই এরিয়াটাকে আমি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করছি 3 1 3 - 2, তখন যেটা হয়েছে এটা নির্ণায়কের মান হচ্ছে -9। সো আমি ধরো এটার মানে হলো গিয়ে সে এটাকে উল্টায় ফেলছে, ফ্লিপ করে ফেলছে। যদি নির্ণায়কের মান পজিটিভ হয় তার মানে সে ফ্লিপ করবে না। এই 0 মানে দেখো এই পুরো এরিয়াটাকে এখন স্ট্রেট লাইন বানায় ফেলছে, এটা এরিয়া 0 বানায় ফেলছে। আর যদি পজিটিভ আসে তখন দেখো ফ্লিপ হয় না, জিনিসটা ফ্লিপ হয় না। ফ্লিপ কখন হয় দেখো, এই যে এখন ফ্লিপ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে এরিয়াটা, এতক্ষণ ফ্লিপ ছিল না। ফ্লিপ কেমনে বুঝবা? ফ্লিপ বুঝবো হচ্ছে যে তোমার এই যে ঘড়ি কাটার দিকে নিয়েছে কোনো পয়েন্টগুলো দেখো, এ বি সি ডি, এটা কি ঘড়ি কাটার দিকে আছে না, বিপরীত দিকে আছে না, তখন পজিটিভ। আর বর্তমানে দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম অবস্থাটা দেখো, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, মানে ইয়া করার পরে মাল্টিপ্লাই করার পরে যেটা হয়েছে,
দেখো এখন কিন্তু বি প্রাইম সি প্রাইম ডি প্রাইমে যদি যাও তাহলে এটা কিন্তু ঘড়ি কাটার দিকে, তার মানে ঘড়ি কাটার দিকে হলে আমরা এটাকে নেগেটিভ ধরি, এই যে উল্টা করে ফেলছে আর কি এই এরিয়াটাকে ট্রান্সফর্ম করে। আর দেখো যখন পজিটিভ থাকে ডিটারমিনেন্ট, তখন যদি দেখো, তখন যদি তুমি গুণ করো এখন, মানে যদি এখন পজিশনগুলো দেখো এ বি সি ডি, মানে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এখন যদি তুমি মাল্টিপ্লাই করো তখন দেখো যে বা ঘড়ি কাটার বিপরীত দিকে পজিশন আছে, তো এই এরিয়াটা পজিটিভ আছে আর কি। এক্ষেত্রে আমাদের এরিয়াটাকে সে রোটেট করছে এবং স্ট্রেচ করে ফেলছে। তাহলে আসলে আমরা দেখতেছি যখন একটা মানে একটা স্পেস মানে ম্যাট্রিক্স একটা স্পেসকে কি করে, তার নির্ণায়কের মান অনুযায়ী সে একটা স্পেসকে লিনিয়ারলি সে রোটেট করে ফেলে এবং তাকে স্ট্রেচ করে ফেলে। ঠিক আছে, এই এরিয়াটাকে সে স্ট্রেচ করে বড় করে ফেলছে, স্ট্রেচ করে কি করছে বড় করে ফেলছে, এবং এরিয়াটার যে শেপ ছিল এটা একটা প্যারালোগ্রাম ছিল, এখনো মানে এটা একটা সামান্তরিক ছিল, সামান্তরিক না সরি, এই আমাদের কি বলে এটা ট্রাপিজিয়াম ছিল, এটা এখনো ট্রাপিজিয়ামই আছে, এখনো ট্রাপিজিয়ামই আছে, কিন্তু সে এটাকে স্ট্রেচ করে বড় করে ফেলছে এবং সে রোটেট করে ফেলছে। দেখো এই ও বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে সে এটাকে রোটেট করে ফেলছে। সেই জিনিসগুলো এরকমই হয় যে ম্যাট্রিক্স দ্বারা যখন মাল্টিপ্লাই করা হয় তখন এরকম ট্রান্সফরমেশন হয়, একটা এরিয়া অন্য একটা এরিয়াতে ট্রান্সফর্ম করে, এই জন্য আমরা এটাকে বলছি লিনিয়ার ট্রান্সফর্ম। লিনিয়ার ট্রান্সফর্ম হিসেবেও ট্রান্সফরমেশন হিসেবে আমরা ম্যাট্রিক্সকে ব্যবহার করি। কিন্তু এই ট্রান্সফরমেশনটাকে লিনিয়ার কেন বলা হয়, কারণ হচ্ছে কি আমাদের এই যে ওই ফিগারটা দেখলে তোমরা বুঝতা, ট্রান্সফরমেশনের পরে আমাদের অ্যাক্সিসটা নতুন যে অ্যাক্সিস হয় সেই অ্যাক্সিসগুলো এরকম লিনিয়ার থাকে, লিনিয়ার থাকে। ঠিক আছে, এখন আমি ওই যে নন লিনিয়ার গুলো তো এখানে দেখাইতে পারতেছি না। নন লিনিয়ার হইলে যেটা হইতো ওই অ্যাক্সিস গুলো এরকম বাঁকানো হয়ে যেত বা কিছু একটা হয়ে যেত, মানে লাইন এরকম প্যারালাল থাকতো না। আরেকটা আরেকটা জিনিস হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেটা হবে, মূল বিন্দু চেঞ্জ হবে না। দেখো এখানে মূল বিন্দুরা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যখন আমি ম্যাট্রিক্সের ভিন্ন ভিন্ন পয়েন্টকে চেঞ্জ করতেছি, ম্যাট্রিক্স থেকে ভিন্ন ভিন্ন জায়গায় নিতেছি, মানে ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স নেওয়ার পরে যখন আমি এটা শেপটাকে চেঞ্জ করতেছি, দেখো এটার মূল বিন্দুটা কিন্তু মানে এটা যাকে কেন্দ্র করে ঘুরতেছে ওই কেন্দ্রটা কিন্তু চেঞ্জ হইতেছে না, ওইটা কিন্তু আমাদের এই জিরো জিরোতেই আছে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের বৈশিষ্ট্যই এটা। সো এখানে আমাদের ইন ডিটেল জানা দরকার নাই, বাকি আমি তোমাদেরকে জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লাই করা হয়, তিনবার মাল্টিপ্লাই করলে আরো বড় হয়ে যায়, একবার করছিস তো এরকম হয়ে গেছে এরিয়াটা। তো এই জিনিসগুলো হয় সহজে বোঝার জন্য আমরা, আমি যেটা এক্সাম্পল দিছিলাম এটা দিয়ে বুঝতে বুঝতে পারবো আর কি। এবং এখানে আরেকটা গ্রাফ দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা ঢুকে ঢুকে এই জিনিসগুলো একটু দেখে নিও আর কি কি হয় কি না হয়। তো এখানে আমি জাস্ট আরেকটা এক্সাম্পল নিব, দিয়ে শেষ করে দিব। এক্সাম্পলটা হলো 3/3 এর ক্ষেত্রে কি হয় আর কি, 3/3 কেমনে গুণ করে এটা জাস্ট দেখে নিব আর কি। ধরো একটা ম্যাট্রিক্স আমরা নিলাম 1 2 3 -1 0 1 2 0 2, এটাকে আমি গুণ দিব হইলো বি একটা ম্যাট্রিক্স আছে, আমি জাস্ট কলাম ভেক্টর নিব, কারণ আমি ভেক্টরের পজিশনগুলো কিভাবে চেঞ্জ হয় সেটাই দেখতে চাচ্ছি আর কি। সো বা নর্মাল একটা গুণ করি আমি, জাস্ট এখানে ভেক্টর তো কিভাবে চেঞ্জ হয় এটা তো তোমরা দেখছোই, তার পজিশনটা চেঞ্জ হয় মানে এই পয়েন্ট থেকে সে কিভাবে এই পয়েন্টে গেছে গা। তো ওই এরিয়াগুলো কিভাবে চেঞ্জ হয়েছে তোমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করো। তুমি যখন ওই ম্যাট্রিক্সটা দিয়ে 3/3 টা পরে যাও, এই ম্যাট্রিক্সটা দিয়ে যখন এই ভেক্টরটাকে গুণ দিছো তখন তার পজিশনটা এখান থেকে এখানে চলে গেছে। তো এরকম আমি যদি এখানে আরো 1000টা ভেক্টর নেই, আমি 1000টা ভেক্টর নেই, প্রত্যেকটা ভেক্টরকে কি করবে যে এই ম্যাট্রিক্সটা যখন গুণ দিবা তখন চেঞ্জ করে ফেলবে না বলো, ফেলবে কিনা বলো? জি ভাই। জি ভাই। প্রত্যেকটা ভেক্টরকে চেঞ্জ করে ফেলবে। তো ভেক্টর চেঞ্জ না করে জাস্ট চিন্তা করো ভেক্টরের যে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে চেঞ্জ করে ফেলবে। তাইলে দেখো এই পয়েন্টটা যে এখানে চলে আসছে, এই পয়েন্টটা ঠিক ধরো এখানে চলে যাবে, এই পয়েন্টটা ধরো এখানে কোথাও চলে যাবে, এই পয়েন্টটা ধরো এখানে কোথাও চলে যাবে। তাহলে পুরা মানে আমাদের এখানে যে একটা গ্রিড লাইন ছিল এরকম এরকম এরকম, এই পুরা গ্রিড লাইনটাই কি হয়ে যাবে এরকম একটা রোটেট খাই এরকম কিছু একটা হয়ে যাবে না? অর্থাৎ এখানে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে পুরা এখানে পয়েন্টগুলা মানে এরিয়াগুলা কেন এরকম বড় হয়ে যাচ্ছে এটা কি আশা করি বুঝতেছো? আমি জাস্ট একটা পয়েন্ট দিয়ে তোমার বুঝাইছি যে একটা ভেক্টরকে একটা ভেক্টরের এই যে মানে ফাইনাল পয়েন্ট যেটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা এখান থেকে এখানে চলে যেতেছে যখন আমি ওই ম্যাট্রিক্স দ্বারা ওই ভেক্টরটাকে গুণ দিছি। সিমিলারলি আমি এখানে আরো অনেকগুলো ভেক্টর চিন্তা করতে পারি। ভেক্টর না চিন্তা করে আমি এখানে যদি চিন্তা করি, এটার এক্সাম্পলটা একটু পরে নিচ্ছি, কাট করি। ধরো ওই এরিয়াটা একটা এরিয়া নিলাম আমি,
এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো এই এরিয়ার প্রত্যেকটা জায়গায় আমার কি আছে, মানে এই শেপটার প্রত্যেকটা কর্নারের একটা আমাদের অবস্থান ভেক্টর আছে। প্রত্যেকটার এই অবস্থান ভেক্টর আছে আমাদের। তো দেখো এবার এই অবস্থান ভেক্টরগুলা প্রত্যেকটা আলাদা আলাদা নামকরণ করলাম। R1, এটা R2, এটা R3, এটা R4। মানে এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দু, এটা 3 নম্বর বিন্দু, এটা 4 নম্বর বিন্দু। যখন তুমি আমার ওই যে ভেক্টরটা নিছিলাম আমি, এ ভেক্টর, সে সরি এ ম্যাট্রিক্স যেটা নিছিলাম সেটা ছিল কত, সেটা ছিল হইলো 2 1 -1 1। এটা দ্বারা যখন আমি প্রত্যেকটা ভেক্টরকে আলাদা আলাদা করে গুণ দিব, এর সাথে যখন আমি 1 নম্বর যে ভেক্টরটা আছে এটার স্থানাঙ্করে যখন গুণ দিব, মানে ম্যাট্রিক্সের গুণটা যখন হবে, তখন এইটার পজিশন ধরে এখানে চলে আসছে 1 নম্বরটা, 2 নম্বরটা ধরো চলে আসছে এই জায়গায়, 3 নম্বর চলে আসছে কোথায় ধরো এখানে, আর 4 নম্বর কোথায় চলে আসছে, 4 নম্বর ধরো এখানে চলে আসছে। তাইলে এই শেপটা একটু বেশি ইয়া হয়ে গেছে, উল্টাপাল্টা দিয়ে দিচ্ছি আমি, এরকম কিছু একটা হয়ে গেছে ধরো, মানে 1 চলে আসছে এখানে, 1 চলে আসছে এখানে, 2 চলে গেছে ধরো এই জায়গায়, 3 চলে আসছে এই জায়গায়, 4 চলে আসছে ধরো এই জায়গায়। তাহলে দেখো ওই শেপটা এখন কি হয়ে যাবে, ওই শেপটা এখন দেখো আমাদের এরকম একটা এরিয়া হয়ে যাবে। তাহলে এই যে এরিয়াগুলো চেঞ্জ হতেছিল ম্যাট্রিক্স দ্বারা গুণ করার কারণে, ওটা কি এখন বোঝা গেছে কেন চেঞ্জ জি হয়েছে? কি জি ভাই। বুঝতে পারছো? জি ভাই। এইটা হচ্ছে কারণ যে কেন আমাদের স্পেসে বা এরিয়াগুলো যেগুলো নিতেছিলাম এগুলো গেল কেন এরকম বাঁকা হয়ে যেতেছিল ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা একটু সুন্দর করে আমি দেখাইতে পারতাম, বাকি তাড়াহুড়োর জন্য এখানে লিখে দিই। এটা হচ্ছে 2 প্রাইমের নতুন অবস্থান, এটা 1 এর নতুন অবস্থান 1 প্রাইম, এটা হচ্ছে 3 এর নতুন অবস্থান 3 প্রাইম, আর হচ্ছে 4 এর নতুন অবস্থান 4 প্রাইম। তোমরা ওই লিঙ্কগুলোতে যাবা, যাওয়ার পরে তোমরা এগুলা নিয়ে আরো সুন্দর করে নিজেরা এক্সপ্লোর করিও আর কি, যতটুকু তোমরা পারো, সময় থাকে তখন। এটা ওই জি ওই ভাই। কালারে সমস্যা নেই। ঠিক আছে, এখন জাস্ট খালি একটা ম্যাট্রিক্সের গুণ কেমনে করতে হয় নর্মালি ওইটা আমি দেখাই শেষ করে দিব। সবসময় তো এইভাবেই করবো না, আমি যেভাবে করছি লিনিয়ার ট্রান্সফরমেশন বোঝানোর জন্য নর্মালি যেভাবে গুণ করতে হয় সেভাবে আমরা একটা ম্যাট্রিক্স গুণ করে দেখাই দিই। ধরো দুটা ম্যাট্রিক্স 1 0 1 -1 1 1 2 0 1। ওকে, এটার সাথে ধরো আমরা গুণ দিলাম বি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 0 -1 2 3, ধরো 1 -1 1। ওকে, এবার গুণ দাও। তো গুণ দেওয়ার ক্ষেত্রে যেটা বলছি, এটার সারি যদি নেই তাহলে এটার প্রথম কলাম নিতে হবে, এটার সারি তার প্রথম কলামের সাথে, মানে এটার সারির সাথে এই তিনটার কোন আমি মানে আমি এটার সারি নিব, তো এইটার কলাম প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তিনটার সাথে গুণ দিতে হবে। তাহলে যখন এটার সারি নিব, দেখো এটার সারি যখন নিতেছি তখন এটার প্রথম ভুক্তি এই কলামের প্রথম ভুক্তি, তাহলে 1 ইন্টু 2। ওকে, প্লাস 0 ইন্টু মাইনাসের 1, 0 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1, এই যে এই সারির তৃতীয় ভুক্তি এই কলামের তৃতীয় ভুক্তির সমান গড় সাথে গুণ হবে। ঠিক আছে, হইল এতটুকু। এবারে যেহেতু সারি দ্বারা গুণ দিচ্ছি তাহলে এই সারি বরাবর আরো তিনটা ভুক্তি লাগবে, কারণ আমাদের অ্যান্সারটা আসবে 3/3 ফর্মে, যেহেতু 3/3 গুণ দিতেছি। তাহলে এই সারি বরাবর যেহেতু আবার এই কলামকে গুণ দিব, তখন এই সারি দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট শেষ, এটা একটা একটা ভুক্তি পাবো আমি নতুন ম্যাট্রিক্সের। এখন এই সারি দিয়ে আবার এই দ্বিতীয় কলামকে গুণ দিব এখন। তাহলে এইটার প্রথম ভুক্তি, এটার এই কলামের প্রথম ভুক্তি, তাহলে 1 ইন্টু 1 মানে 1, প্লাস 0 ইন্টু 2, তার মানে 0 ইন্টু 2 মানে 0 হয়ে যাবে, বুঝতে পারতেছো, প্লাস 1 ইন্টু এটার মানে এটার এই সারির তৃতীয় ভুক্তি এই কলামের তৃতীয় ভুক্তি, তাহলে হয়ে গেল শেষ। এবার আবার এই প্রথম সারি দিয়ে আবার 3 নম্বর কলামকে গুণ দিতে হবে। তাহলে যেহেতু এই সারি দিয়ে গুণ দিচ্ছি তাহলে এই প্রথম সারিতেই লিখতে হবে আবার 3 নম্বর এই সারির প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি, এটা 3 নম্বর ভুক্তি হবে আর কি। আচ্ছা, 1 ইন্টু 0, তার মানে বুঝতে পারছো, তাহলে 0 ইন্টু 3 কি হবে বুঝতেই পারতেছো, তারপর হচ্ছে 1 ইন্টু 1, তার মানে 1 হবে আর কি। এটা 3 নম্বর ভুক্তি শেষ। তাহলে প্রথম সারি আমরা পেয়ে গেছি, নতুন গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার প্রথম সারির ভুক্তিগুলো পেয়ে গেছি। দ্বিতীয় সারিটা আমি করে দিই, বাকিটা তোমরা আসলে বুঝে যাবে।
দ্বিতীয় সারিতে যখন গুণ দিব তখন প্রথম সারিকে বাদ, প্রথম সারির কথা তুমি ভুলে যাবে গা, ধরবা যে এ নাই, এটা ভুলে যেতে পারে, এটা মুছে দিতে পারো একদম মনে মনে। আচ্ছা, এটা দ্বারা এখন প্রথম কলামে গুণ দিবা, এটা দ্বারা দ্বিতীয় কলামে গুণ দিবা, এটা দ্বারা তৃতীয় কলামে গুণ দিবা। এটা দ্বারা প্রথম কলামে গুণ দিলে কি হবে, -2 আসবে প্রথমে, আমি ডাইরেক্ট লিখে ফেলি -2। এই দ্বিতীয় ভুক্তি, এই কলামে দ্বিতীয় ভুক্তি মাইনাসের 1 যোগ করলে, এটার তৃতীয় ভুক্তি, এটা তৃতীয় ভুক্তি 1 যোগ করলে, আচ্ছা চলে আসছে প্রথম ভুক্তিটা। তারপরে এটার সাথে দ্বিতীয় কলাম -1 এর সাথে 1 করলে মাইনাসের 1, 1 এর সাথে 2 করলে হচ্ছে প্লাসের 2, 1 এর সাথে -1 করলে হচ্ছে মাইনাসের 1, দ্বিতীয় ভুক্তি চলে আসছে। তারপরে দেখো -1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 3 গুণ করলে 3 আসবে, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে 1 আসবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো কি করতেছি আমি। তারপরে তৃতীয়টা এভাবে করবা, তারপরে এই যোগ বিয়োগ করে টোটাল অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। বুঝছো? জি ভাই, জি ভাই, করতে পারবা না? হ্যাঁ ভাই। গুণগুলা জি একটু ভাই, মানে গুণগুলা একটু টাইম কনজিউমিং, বুঝতে পারতেছো? মানে এগুলা ধরো অনেক সময় নিবে আর কি, বুঝছো? জি ভাই। 3/3 বেশ করে এগুলো সময় নিবে, এগুলা প্র্যাকটিস করতে হবে অনেক, যেন ভুল ক্যালকুলেশনে ভুল না হয়। ইনটুইশনটা কি এটা আমি তোমাদেরকে বলে দিছি অলরেডি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। প্রথমে বলছি ম্যাট্রিক্সটা কি এবং ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কি, তারপরে যখন গুণ করা হয় তখন আসলে আমি কি করি, গুণ করলে ম্যাট্রিক্সটা আসলে কি করে, এটাও তোমাদেরকে আমি দেখাই দিছি, আশা করি বুঝতে পারছো। জি জি ভাই। ভাই। ওকে, তো ঠিক আছে, আজকে এখানেই শেষ, কালকে আমরা এটার ম্যাথগুলা করে ফেলবো, শেষ করে ফেলবো। তোমরা যতটুকু পারো করবা, আমি এখানে ডিরেক্ট পড়া দিব না। আচ্ছা, তো দিয়ে দিই, দিয়ে দিলে ভালো নাকি? তোমাদের কাছে তো এই বইটা নাই, তারপর আমি জি বলি ভাই। তোমরা যোগ বিয়োগ, মানে যোগ বিয়োগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো অন্তত পক্ষে করে ফেলবা, ঠিক আছে? আর গুণের, ওকে ভাই। গুণের 2/2 গুলা করিও, 3/3 তে আপাতত যাওয়া দরকার নাই, 2/2 ক্রমের পর্যন্ত করবা, ঠিক আছে? জি ভাই। আর বাকি এর পরে যেগুলো এগুলো আপাতত করার দরকার নেই। এই বই দেওয়া লাগবে না, তোমাদের বই দিয়ে করলেই হবে। ওকে, ঠিক ওকে আছে, ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম।